স্টেরিওকেমিস্ট্রি লেকচার 6 এলিমেন্টস অফ সিমেট্রি এটা নিয়ে আমরা ডিসকাস করব। শুরুতে আমরা যদি খেয়াল করি, এটা গ্রুপ থিওরির আলোচনার বিষয়। গ্রুপ থিওরি এটা আবার কি? এটা আমরা যদি সহজ ভাষায় বলি, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল স্টাডি অফ সিমেট্রি। কোন একটা যৌগের মধ্যে সিমেট্রি বা প্রতিসমতা আছে কিনা সেটা খুঁজে বের করে এই গ্রুপ থিওরি। স্পেকট্রোস্কোপের আলোচনায় অনেক বেশি পরিমাণে এটা আলোকপাত হয়, কিন্তু স্টেরিওকেমিস্ট্রিতে যতটুকু না হলেই নয়, ঠিক ততটুকু এখানে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তো শুরু করা যাক। দ্য সিমেট্রি অফ এ মলিকিউল or any other object determines whether it is chiral or not. একটা কেমিক্যাল কম্পাউন্ড এটা কি কাইরাল হবে নাকি অ্যাকাইরাল হবে, এটা আসলে ডিপেন্ড করে এটা সিমেট্রির উপরে। যদি ওই মলিকিউলটা সিমেট্রিক হয় তাহলে এটা অ্যাকাইরাল, আর যদি অ্যাজিমেট্রিক হয়, যদি সিমেট্রিক না হয় তাহলে সেটা কাইরাল। এখন elements of symmetry is determined by whether the molecule possesses simple axis of symmetry, plane of symmetry sigma দিয়ে প্রকাশ করব, center of symmetry বা inversion center I দিয়ে প্রকাশ করব, এবং 4 নাম্বার alternative axis of symmetry বা improper axis of symmetry SN দিয়ে আমরা যেটাকে প্রকাশ করব। যদি কোনো একটা যৌগের মধ্যে এই চারটা সিমেট্রির কোনো একটা থাকে, এই চারটা বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য থাকে, তাহলে আমরা ধরে নিব যে ওই যৌগটা আসলে সিমেট্রিক এবং সেটা অ্যাকাইরাল, কাইরাল নয়। If the molecule contains at least one of these elements of symmetry, the molecule is symmetric. এটা একদম প্রতিসম একটা মলিকিউল। If none of these elements of symmetry is present, the molecule is asymmetric and it is chiral. এবং chiral হলেই এটা কিন্তু অপটিক্যালি অ্যাক্টিভ হবে। তো নাম্বার অফ আইসোমার্স ইন অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড ইজ 2 raised to the power n, অর্থাৎ এর যদি n সংখ্যক কাইরাল সেন্টার থাকে তাহলে এর অপটিক্যাল আইসোমারের সংখ্যা হবে 2 to the power n. Simple axis of symmetry Cn. A molecule has a n-fold simple axis of symmetry. যদি n-fold simple axis of symmetry থাকে, সেটা আমি একটু ক্লিয়ার করি। খেয়াল করি যে সিমেট্রি এলিমেন্টস চারটা, এর মধ্যে প্রথমটা রয়েছে সিম্পল এক্সিস অফ সিমেট্রি, যেটাকে আমরা Cn দিয়ে ডিনোট করি। এখানে n এর পরিচয় হলো অর্ডার অফ এক্সিস, অর্ডার অফ এক্সিস। শুরুতেই আমাদের বুঝতে হবে এখানে একটা ইমাজিনারি এক্সিস থাকবে এবং এই এক্সিসটা যৌগের মধ্যে এমন ভাবে পাস করতে হবে যেন এই এক্সিসের চারপাশে আমি যৌগটাকে ঘোরালে সেম আকৃতি ফিরে পায় যৌগটা। যেমন আমি এটাকে একটু সহজ করে বলি, এই যদি হয় অক্সিজেন ডাইফ্লোরাইড, এটা খুব নরমাল একটা যৌগ, ঠিক আছে। আমরা এটাকে F1 দিয়ে প্রকাশ করলাম, এটাকে F2 দিয়ে প্রকাশ করলাম। দুইটা ফ্লোরিন সেম, আমরা জাস্ট বোঝানোর জন্য বললাম যে এটা হচ্ছে প্রথম ফ্লোরিন, এটা দ্বিতীয় ফ্লোরিন। একটা কাজ করা যাক, আমরা অক্সিজেনের ঠিক মাঝ দিয়ে আমরা একটা এক্সিস কে কল্পনা করি, যে এক্সিসের চারপাশে আমি এই মলিকিউলটাকে ঘোরাবো। ঘোরালে দেখা যাবে আমি যদি এখানে 180 ডিগ্রি রোটেট করাই তাহলে যৌগটা দেখতে কেমন হবে? যৌগটা এরকম হবে যে F2 এই দিকে আসবে এবং F1 এদিকে যাবে। আসলে কিন্তু যৌগ দুটো সেম, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে যেখানে F2 ছিল সেটা জাস্ট ঘুরে এই পাশে চলে আসছে এবং F1 টা ওই পাশে গেছে। এখন এই দুইটা যৌগ কি পরস্পরের ইকুইভ্যালেন্ট না? দুইটা যৌগ কিন্তু পরস্পর একদম ইকুইভ্যালেন্ট। মানে কি দুইটা যৌগ সেম, একই যৌগ অক্সিজেন ডাইফ্লোরাইড, কিন্তু আমরা জাস্ট একবার ফ্লিপ করছি, এটাকে 180 ডিগ্রি কোণে ফ্লিপ করলাম। এখন আমাদের উদ্দেশ্য, আমরা অর্ডার বের করতে চাই, এই যৌগের অর্ডার অফ এক্সিস বের করতে চাই। তাহলে n এর মানটা এরকম হবে, আমরা 360 ডিগ্রি ডিভাইডেড বাই থিটা, ঠিক এইভাবে আমরা অর্ডারটা বের করতে পারি। 360 ডিগ্রি বাই থিটা, এখানে থিটার পরিচয় হচ্ছে আমি কত ডিগ্রি ঘোরালে এটা আবারও আগের মতো অবস্থায় ফিরে আসবে, অথবা কত ডিগ্রি, ন্যূনতম কত ডিগ্রি ঘোরালে আমরা এই যৌগের ইকুইভ্যালেন্ট আরেকটা স্ট্রাকচার পাবো, এটাকে আমরা বলবো থিটা।
তাহলে আমি আবারও বলি, থিটা হচ্ছে সেই কোণ, সেই ক্ষুদ্রতম কোণ, যেই ক্ষুদ্রতম কোণে ঘোরালে প্রদত্ত যৌগের ইকুইভ্যালেন্ট আরেকটা যৌগ আমরা পাবো। ঠিক আছে, যেমন অক্সিজেন ডাইফ্লোরাইড 180 ডিগ্রি কোণে ঘোরানোতে আমরা কিন্তু সেম অক্সিজেন ডাইফ্লোরাইডই পাইছি, মানে ফ্লোরিন যেখানে ছিল ঠিক সেইখানেই একটা ফ্লোরিনকে নিয়ে আসছি, এই ফ্লোরিন যেখানে ছিল ঠিক সেই জায়গাতে, সেম জায়গাতেই আমরা আরেকটা ফ্লোরিনকে নিয়ে আসছি। দেখা যাচ্ছে যে যৌগ দুইটা আসলে মিলে গেছে, এদেরকে আমরা বলি ইকুইভ্যালেন্ট। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে আমি 180 ডিগ্রি না ঘুরিয়ে আমি যদি 90 ডিগ্রি ঘোরাতাম তাহলে যৌগ তো সেমই থাকতো। হ্যাঁ, যৌগ সেম থাকতো, কিন্তু আসলে সেম জায়গাতে কিন্তু প্রত্যেকটা এলিমেন্ট, প্রত্যেকটা মৌল থাকতো না। ঠিক আছে, আমরা সেম জায়গাতেই নিয়ে স্থাপন করতে চাই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি থিটার মান 180 ডিগ্রি, আমরা যদি ভাগ করে দিই তাহলে n এর ভ্যালু পাবো 2। অর্থাৎ এই যৌগের জন্য অর্ডার অফ এক্স এর মান কত? 2। তাছাড়া আমি যদি আবার বলি যে বোরন ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইক্লোরাইড, আমরা যদি ঠিক এই বোরন বরাবর একটা অক্ষকে চিন্তা করি, যেমন এই যৌগটাকে আমি এই সারফেসের উপর রাখলাম, ঠিক বোরন বরাবর আমি একটা অক্ষকে ছিদ্র করে ফেললাম, তাহলে দেখা যাবে যে আমি যদি 120 ডিগ্রি কোণে ঘুরাই তাহলেই কিন্তু আমরা একটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাবো। ঠিক আছে, তো ইকুইভ্যালেন্টটা খুঁজে বের করার জন্য যেহেতু 120 ডিগ্রি কোণে আমাকে ঘোরাতে হচ্ছে, তাই এক্ষেত্রে 360 ডিভাইডেড বাই 120, অর্থাৎ আমরা পাবো n সমান 3। অর্থাৎ এই যৌগটা এর এক্সিস অফ সিমেট্রি হচ্ছে C3, C3 এক্সিসের সিমেট্রি এর মধ্যে রয়েছে। ঠিক আছে, এবং এই হচ্ছে সেই ইমাজিনারি এক্সিস যার চারপাশে আমরা যৌগটাকে ঘোরালে আগের মতোই আরেকটা যৌগ পাবো। এটাকে আমরা বলি এক্সিস অফ সিমেট্রি। এখন একটা যৌগের মধ্যে কিন্তু এরকম এক্সিস অফ সিমেট্রি অনেক হতে পারে। ঠিক আছে, যেমন এই যৌগটার মধ্যে C3 একটা এক্সিস আছে, তাছাড়া আমি যদি ঠিক এই বরাবর আরেকটা এক্সিসকে কল্পনা করি, এটার এই পাশেও কিন্তু আমরা ঘোরাতে পারবো, এই পাশে আমরা ঘোরাতে পারবো। ঠিক আছে, সুতরাং এই বরাবর চিন্তা করলে এর কিন্তু আবার C2 এক্সিস আছে। সেম ভাবে এই বরাবর যদি আমি কল্পনা করি তাহলে এই এক্সিসটাও কিন্তু C2 এক্সিস হবে। তাছাড়া আমি যদি এই বরাবর আরেকটা এক্সিস কল্পনা করি, এটাও কিন্তু C2 এক্সিস হবে। ঠিক আছে, এখন যেহেতু এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটা রয়েছে C3 এক্সিস, আবার তিনটা রয়েছে C2 এক্সিস, তাহলে আমরা যার অর্ডার বেশি এটাকে আমরা বলি প্রিন্সিপাল এক্সিস, আর যার অর্ডার কম সেটাকে আমরা বলি সাবসিডিয়ারি এক্সিস। তো এই হচ্ছে আমাদের মোটামুটি এক্সিস অফ সিমেট্রির একটা কনসেপ্ট। তাহলে আমরা সিম্পল এক্সিস অফ সিমেট্রির বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এবার দেখা যাক এখানে কি বললো, এ মলিকিউল হ্যাজ এ n-fold simple axis। তাহলে আমরা বুঝতে পারছি n-fold মানে অর্ডারকে বোঝাচ্ছে। Symmetry, if it is rotated by an angle of 360 by n around this axis you obtain the same looking molecule। যেমন এই যৌগটা খেয়াল করতেছি যে আমরা ঠিক মাঝ বরাবর একটা এক্সিসকে কল্পনা করি, দেখা যাচ্ছে আমরা যদি 180 ডিগ্রি কোণে ঘোরাই সেম এটার মতো দেখতে আরেকটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাবো। ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার, আমরা কিন্তু অন্য কিছু বলতেছি না, আমরা একদম মানে সেম বলতেছি না, আমরা বলতেছি ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, কারণ ইকুইভ্যালেন্ট কেন বলতেছি, কারণ এই জিনিসটা কিন্তু এইখানে চলে আসছে, তাই কিনা? মানে যদিও তারা সেম, ধরো যে দুইটা টুইন ব্রাদার একজন আরেকজনের জায়গাতে জাস্ট শিফট হয়েছে, তাই বলে আমরা কিন্তু বলতে পারবো না যে দুইজন একদম আইডেন্টিক্যাল। আইডেন্টিক্যাল বলবো না, জাস্ট বলবো যে তারা ইকুইভ্যালেন্ট, আমরা পজিশনটাকে চেঞ্জ করছি। এরপর আসে প্লেন অফ সিমেট্রি, এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করব। প্লেন অফ সিমেট্রি আসলে এটা খুব কঠিন কিছু না, এটা মিরর ইমেজ টাইপ। An imaginary mirror plane dividing the molecule into two halves such that one half is the mirror image of the other half। এরকম যদি কোনো ধরনের প্লেন থাকে কোনো যৌগের মধ্যে, তাহলে আমরা বলবো যে ওই যৌগের মধ্যে প্লেন অফ সিমেট্রি বিদ্যমান। ঠিক আছে, এখন এই প্লেন অফ সিমেট্রি এর মধ্যে ভার্টিক্যাল প্লেন অফ সিমেট্রি থাকতে পারে, হরাইজন্টাল প্লেন অফ সিমেট্রি থাকতে পারে, ডাইহেড্রাল প্লেন অফ সিমেট্রি থাকতে পারে। তো সেগুলো বিস্তারিত এর মধ্যে আর আসে না বা দরকার নাই, তাই আমরা ডিসকাস করব না সেখানে। তারপর আসা যাক সেন্টার অফ সিমেট্রি। এটা এমন একটা পয়েন্ট, এমন একটা সেন্টার, এমন একটা ইনভার্সন সেন্টার,
ঠিক আছে, সেন্টার অফ সিমেট্রি এটা হচ্ছে এমন একটা সেন্টার বা এমন একটা পয়েন্ট, যেমন আমি এই যৌগের ক্ষেত্রে এখানে একটা পয়েন্ট কল্পনা করলাম, এই পয়েন্ট থেকে কোন একটা গ্রুপ বরাবর আমি যদি আগাই, যত দূরত্বে যে এই গ্রুপটাকে আমি পাবো, ঠিক সেম দূরত্বে আমি যদি উল্টা দিকে যাই তাহলে সেম আরেকটা গ্রুপ পাবো। এই ধরনের সিমেট্রিকে আমরা বলি সেন্টার অফ সিমেট্রি। আমরা যদি ঠিক এই পয়েন্টের সাপেক্ষে সবগুলা গ্রুপকে ইনভার্ট করে দেই, চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু সেম যৌগই পাবো। An imaginary point, if any substituent is joined by a line and if the line is extended in opposite direction, you obtain the same substituent at equal distance. This is true for any substituent present in the molecule. আচ্ছা, এটা আমি বাংলা কথাটাকে ইংরেজিতে বলা হয়েছে যে এমন একটা পয়েন্ট এখানে আমি খেয়াল করব যে আমি একটা গ্রুপকে আমি যদি খুঁজে পেতে চাই, ধরলাম যে মিথাইল গ্রুপের কাছে আমি যাব একটা নির্দিষ্ট দূরত্বে, নির্দিষ্ট দিকে, সেম দূরত্বে আমি যদি ঠিক অপোজিট ডিরেকশনে যাই, তাহলে যদি আমি সেম আরেকটা গ্রুপ খুঁজে পাই, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা ইনভার্সন সেন্টার আছে, সেন্টার অফ সিমেট্রি আছে, অর্থাৎ যৌগটা সিমেট্রিক, অর্থাৎ যৌগটা হবে একাইরাল। সর্বশেষ, অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি, বা এটাকে আমরা ইমপ্রপার এক্সিস অফ সিমেট্রিও বলি, কারণ এটা এক্সিস অফ সিমেট্রিরই আরেকটা এক্সটেন্ডেড ভার্সন, কিন্তু কমপ্লিটলি এক্সিস অফ সিমেট্রি নয়। যেমন এইখানে এক্সিস অফ সিমেট্রি খাটাইতে হবে শুরুতে, তারপর এখানে আরেকটা ইনভার্সন করতে হবে, মিরর ইমেজ করতে হবে। যেমন খেয়াল করি এই যৌগটা, এই যৌগে এটা একটা সাইক্লোবিউটেন যৌগ, প্রত্যেকটা কর্নারে, প্রত্যেকটা কার্বনে একটা করে CH3 আছে, উপরে নিচে উপরে নিচে এইভাবে। এখন আমরা ঠিক মাঝ বরাবর একটা এক্সিস কে কল্পনা করি, এই এক্সিসের চারপাশে আমি এটাকে ঘুরাই, ঠিক আছে, 90 ডিগ্রি কোণে ঘুরাই, এবং ঘোরানোর পরে দেখা যাবে এটা এই সিচুয়েশনে আসবে, যেমন এই হাইড্রোজেন যাবে এর কাছে, এই মিথাইল যাবে এই পজিশনে, যেমন হাইড্রোজেন এখানে চলে আসছে, মিথাইল এই পজিশনে চলে আসছে। এবং দেখা যাচ্ছে আমি যদি এখানে একটা মিররকে স্থাপন করি, একটা আয়না স্থাপন করি, ঠিক আগের মতোই আরেকটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার আমরা খুঁজে পাবো। ঠিক আছে, তো এইটাকে, এই বৈশিষ্ট্যটাকে বা এই সিমেট্রিকে আমরা বলি অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি। A molecule rotated around axis by 360 by n, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অর্ডার কত হবে, n সমান হবে 360 by 90, আমরা 90 ডিগ্রি কোণে ঘোরানোর ফলে এবং মিরর ইমেজ করার ফলে আমরা আগের মতো একটা ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার পাইছি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এর অর্ডার হচ্ছে 4, অর্থাৎ এটা হচ্ছে S4 এক্সিসের একটা সিমেট্রিক যৌগ। An image taken through a mirror placed perpendicular to the axis, the mirror image looks identical to the original. ঠিক আছে, তো এটাকে আমরা বলতেছি অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রি। এই ধরনের যাবতীয় সিমেট্রি যদি থাকে তাহলে যৌগটা একাইরাল হবে, এবং এর মধ্যে আমাদের অপটিক্যাল অ্যাক্টিভিটি নিয়ে এত বেশি চিন্তা করার দরকার নেই। আমি এই অল্টারনেটিভ এক্সিস অফ সিমেট্রিকে আমি আরেকবার ডিসকাস করে দিচ্ছি। যেমন শুরুতে আমরা এটাকে একটা সার্টেন অ্যাঙ্গেলে ঘোরাবো এবং এটাকে একটা মিররের সাপেক্ষে, আমরা একটা প্লেনের সাপেক্ষে এটার ইমেজ বের করব। যদি সেই ইমেজটা সেই প্রদত্ত মলিকিউলের সাথে মিলে যায়, তখন আমরা বলবো যে এই যৌগের মধ্যে অল্টারনেটিভ এক্সিস অফ সিমেট্রি রয়েছে। এবং আমরা যত কোণে ঘোরাবো সেই কোণটাকে আমরা যদি ভাগ করে দেই 360 ডিগ্রিকে, তাহলে আমরা এর অর্ডার পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে S4 অর্ডারের অল্টারনেটিং এক্সিস অফ সিমেট্রিক মলিকিউল, এবং এটা একটা একাইরাল মলিকিউল হবে।